আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি ভূতের গল্প পড়ে শোনাবো। গল্পের নাম মারিয়া, লিখেছেন জাহান আরা সিদ্দিকী। মারিয়ার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল মস্কোর এক টিউব স্টেশনে। এমনিতেই রুশ ভাষা জানি না, তার উপর অজানা অচেনা জায়গা, কিভাবে গন্তব্যস্থলে পৌঁছাবো বুঝতে না পেরে এদিক ওদিক তাকাচ্ছিলাম। দু একজনকে ইংরেজিতে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু সবাই মাথা নেড়ে জানিয়ে দিয়েছিল যে তারা এ ভাষা বোঝে না। মহা বিপদে পড়ে গেলাম, কিভাবে এখন রেড স্কোয়ারে যাই। ঠিক এ সময় মারিয়া ধীরে সুস্থে হেঁটে হেঁটে আমার পাশ দিয়ে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ইংরেজি বোঝো? মারিয়া থমকে দাঁড়ালো। মাঝবয়সী, ফর্সা ধবধবে রং, গালের উপরের অংশটুকু লালচে, মাথা ভর্তি বাদামি চুল, নীল চোখ, সব মিলিয়ে সে এখনও দেখতে ভালোই। ওভারকোট পরেছে, মাথায় স্কার্ফ, শীতটা এখনও পুরোপুরি জাঁকিয়ে বসেনি, তবে বসবে বসবে ভাব। ওরা অবশ্য এই ঠান্ডায় অভ্যস্ত, কিন্তু আমার এত বেশি ঠান্ডা লাগছিল যে হাতটা ওভারকোটের পকেটে ঢুকিয়েও আরাম পাচ্ছিলাম না। তুমি তো বিদেশি, তাই না? মারিয়া জিজ্ঞেস করলো। হ্যাঁ, মাত্র দিন 10 হলো এসেছি। বেড়াতে এসেছ? না, এখানে একটা ট্রেনিংয়ে। কী নাম তোমার? শ্রীলেখা। সুন্দর নাম। তোমার নামটা এখনও জানা হয়নি। মারিয়া তার নামটা বলল। তারপর আমাকে মস্কোতে চলাফেরার সহজ উপায়ও সব বাতলে দিতে লাগলো। সেই সঙ্গে সতর্ককরণ করে দিল, এভাবে যেন একলা বের না হই, কারণ ইংরেজি এখানে প্রায় কেউই বোঝে না। শেষ পর্যন্ত হারিয়ে বিপদে পড়ে যেতে পারো। অনেক জায়গায় খুব নিরাপদ নয়। মারিয়া আমাকে টিকিট কেনা থেকে ট্রেনে ওঠা পর্যন্ত সাহায্য করলো। দুজনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। দুজনের গন্তব্যস্থল একই দিকে, তবে আমায় এক স্টেশন আগে নেমে যেতে হবে। আমি মুগ্ধ বিস্ময়ে টিউব স্টেশনটার দিকে তাকিয়ে দেখতে থাকলাম। এ যেন স্টেশন নয়, অপরূপ এক রাজপ্রাসাদ, সাদা মার্বেলে পুরোটা আবৃত, তার মাঝে অপূর্ব সব পাথরের ভাস্কর্য, মাথার উপর কি বিশাল বিশাল সব ঝাড়বাতি। অবশ্য বেশিক্ষণ দেখার সুযোগ পেলাম না। ট্রেনটা হুশ করে সামনে এসে দাঁড়ালো। খুব ভিড় ছিল না। মারিয়া আর আমি পাশাপাশি বসে গল্প করতে শুরু করলাম। এক সময় আমার স্টেশন এসে গেল। দুজনে বিদায় নেবার আগে ঠিকানা বিনিময় করলাম। মারিয়া বলল, তোমার সঙ্গে আলাপ হয়ে খুবই ভালো লাগছে। আমি বিকালের দিকে ফ্রি থাকি। তুমি কোথাও যদি বের হতে চাও তাহলে আমি তোমায় সঙ্গে নিয়ে ঘুরতে পারি। মারিয়ার প্রস্তাবে আমি তো হাতের চাঁদ পেলাম যেন। যাক, এই বিদেশ বিভুঁয়ে কথা বলার মতো একজন মানুষ পাওয়া গেল। আর ভাবলাম, মারিয়া হয়তো সামনাসামনি এই ভদ্রতা দেখিয়েছে, চোখের আড়ালে গেলেই ভুলে যাবে। কিন্তু আশ্চর্য, 2 দিন বাদে একদিন রাতে সে ফোন করলো, তুমি কি কাল সন্ধ্যায় ফ্রি আছো? কেন বলো তো? আমি তোমাকে আমার বাসায় রাতে খাওয়াতে চাই। প্রস্তাবটা তো খুবই আকর্ষণীয়, কিন্তু পথ খুঁজে পাবো কিভাবে? চিন্তা করো না, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। পরদিন বিকালে ও আমার হোটেলে এসে হাজির হলো। ওর বাড়িটা শহর ছাড়িয়ে একটু দূরে, শহরতলিতে। দুজন বাসে চড়ে রওনা দিলাম। বাস চলছে, আমরা দুজন পাশাপাশি বসে গল্প করছি, আর এরই ফাঁকে আমি কাঁচের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি। অসাধারণ সুন্দর মস্কো শহর, বিশাল চওড়া রাস্তাঘাট, অপরূপ সুন্দর ঘরবাড়ি, চারদিকে অজস্র গাছপালা, সব মিলিয়ে মনে হয় ছবির শহর। শহর পেরোনোর পরে দুপাশে উঁচু ঘরবাড়ি তেমন চোখে পড়ল না, তবে ঘন গাছের জঙ্গলের ফাঁকে ফাঁকে কিছু ঘরবাড়ি দেখা গেল। মারিয়া বাস থেকে নেমে আমাকে সঙ্গে করে সামান্য হেঁটে তার বাড়িতে ঢুকলো। ছোট্ট একটা টালির চালের বাড়ি। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, শুধু বিচিত্র জাতের অজস্র গাছ, কয়েকটার আবার ছোট ছোট লাল রঙের ফল ঝুলছে। আশপাশটা নিঝুম। ততক্ষণে সূর্য অস্ত গেছে। আধো আলো অন্ধকারে পুরো পরিবেশটা বিষণ্ণ দেখাচ্ছে। ব্যাগ থেকে চাবি বের করে মারিয়া দরজার তালা খুলে আমাকে ভেতরে নিয়ে গেল। পাশাপাশি ছোট্ট ছোট্ট দুটো ঘর, একটাতে সোফা, পাশে খাবার ছোট টেবিল। মারিয়া আলো জ্বালিয়ে দিয়ে বলল, তুমি একটু বসো, 1 ফ্লাস্ক চা বানিয়ে আনি। দুজনে গল্প করতে করতে চা খেতে মন্দ লাগবে না।
মারিয়া পাশের ঘরে যেতে আমি একলা কী করি বুঝে পেলাম না। এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ দেওয়ালে টাঙানো একটা অয়েল পেন্টিংয়ের উপর চোখ পড়ল। একজন বৃদ্ধার ছবি, চোখ মুখ কোঁচকানো, জ্যোতিহীন চোখের দৃষ্টি। এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে দেখছি। হঠাৎ পেছনে একটা শব্দ শুনে ঘুরে তাকালাম। তাকিয়ে দেখি ছবির সেই বৃদ্ধা পিছনে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, আপনার ছবিটা দেখলে মনে হয় কত পুরানো, অথচ। মারিয়া পাশের ঘর থেকে জিজ্ঞেস করলে, কার সাথে কথা বলছো শ্রীলেখা? আমি ক্ষণিকের জন্য মারিয়ার কথা শুনে সেদিকে ঘুরে তাকিয়েছিলাম। এবার বৃদ্ধার দিকে তাকাতেই বিস্ময়ে হতভম্ব হয়ে গেলাম। তিনি সেখানে নেই। কী অদ্ভুত কাণ্ড! গেলেন কোথায়? পরক্ষণেই মনে হলো, সত্যিই তো, মারিয়া তো ঘর চাবি দিয়ে খুলে আমাকে ভেতরে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। তবে এই বৃদ্ধা এলেন কোত্থেকে? মারিয়া চা হাতে আমার কাছে আসতে বললাম, কি বিচিত্র ব্যাপার! এই ছবির মহিলাকে এইমাত্র এখানে দেখলাম, অথচ এখন দেখি নেই। এভাবে হাওয়ায় তিনি কিভাবে মিলিয়ে গেলেন? মারিয়া সোফায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে আমার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ওর দৃষ্টির সামনে আমি লজ্জা পেয়ে গেলাম। ও হয়তো আমার মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ করছে। তাই তাড়াতাড়ি বলে উঠলাম, চোখের ভুল, বুঝেছো? স্রেফ ইলিউশন। মারিয়া এক মনে কী যেন চিন্তা করছিল। একটু পরে বলল, ব্যাপারটা আসলে স্ট্রেঞ্জই। তুমিও প্রথম নাও, এর আগেও এরকম ব্যাপার এ বাড়িতে ঘটেছে। ভেবেছিলাম ওরা যেহেতু বাড়িটার ইতিহাস জানে, তাই হয়তো। কী এমন ঘটেছিল শুনি? মারিয়া অয়েল পেন্টিংয়ের বৃদ্ধার দিকে আঙুল উঁচিয়ে বলল, এই বৃদ্ধা অসুখে ভয়ানক যন্ত্রণা পাচ্ছিলেন। এক সময়ে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করেন। তারপর যারা এ বাড়িতে এসেছিল, তাদের বড় মেয়েটিও যখন এ ধরনের একটা কথা বলেছিল, তখন সবাই সেটা মেয়েটির ভুল বলে উড়িয়ে দিয়েছিল। আমার গা ইতিমধ্যে ছমছম করে উঠেছে। এই জঙ্গলের মধ্যে ছোট্ট বাড়িটাতে কার সামনে বসে কথা বলছি? না না, ওকে তো আমি আলোকোজ্জ্বল টিউব স্টেশনেও দেখেছি। এ কিছুতেই ভূত হতে পারে না। তাছাড়া আমি তো ভালো মতোই জানি ভূত বলে আসলে তেমন কোনো কিছুর অস্তিত্বই নেই। অযথা বাচ্চাদের মতো ভয় পাচ্ছি। জোর করে মনে সাহস ফিরিয়ে এনে বললাম, মেয়েটি কী দেখেছিল? ও একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দরজা নাড়তে দরজা খুলে গেলে দেখে ওর সামনে একজন মেয়ে দাঁড়িয়ে। কিন্তু তার দিকে তাকিয়ে ও ভয় চিৎকার করে উঠেছিল। মেয়েটির মা ঘর থেকে ছুটে এলেন। মেয়েটি তখনও কাঁদছে। কেন? পরে মেয়েটি বলেছিল, ওর সামনে যে দাঁড়িয়েছিল সে নাকি স্বয়ং নিজেই। নিঃশেষিত চায়ের কাপটা টেবিলের উপর রাখতে রাখতে আমি বললাম, ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারলাম না। মেয়েটি আয়নায় তো তার নিজের চেহারাটা রোজই দেখে। অবিকল ডুপ্লিকেট তারই মতো একটা মেয়েকে দরজা খুলে দিতে দেখেছে সে। চোখের ভুল নয় তো? হতে পারত, কিন্তু প্রশ্ন হচ্ছে, দরজাটা ভেতরে থেকে কেউ একজন নিশ্চয়ই খুলে দিয়েছিল। কে সেই জন? এই প্রশ্নের উত্তর ও বাড়ির কেউ পায়নি। তারপর রুদ্ধ নিঃশ্বাসে আমি জিজ্ঞেস করলাম, লাভ হলো আমার? ওরা এ বাড়িটা ছেড়ে দিতে আমি সস্তায় পেয়ে গেলাম। তুমি জেনে শুনে এখানে উঠলে? অবশ্যই। এসব গাঁজাখুরি ভূতের গল্প কথায় বিশ্বাস করতে হবে নাকি? এছাড়া আমার ধারণা, এসব ক্ষেত্রে যা হয় তিলকে তাল করে ছাড়ে সবাই। তার চোখের ভুল, মনের ভুল, এসব তো হতেই পারে। এই সুযোগটা আমি ছাড়লাম না। আমি ওর কথায় সায় দিয়ে বললাম, ঠিক বলেছ, ওরা হয়তো দুর্বল চিত্তের লোক ছিল। তা তুমি নিজে কি কখনো কিছু দেখেছো? মারিয়া তাচ্ছিল্য ভরে হাত নেড়ে কথাটা উড়িয়ে দিয়ে বলল, কিছু না। প্রায় মাস ছয়েক তো হয়ে গেল আমি এই বাড়িতে উঠেছি, কিন্তু কখনো কিছু চোখে পড়েনি। অবশ্য একদিন রাতে বাড়ি ফেরার সময় দূর থেকে মনে হয়েছিল আমার বেডরুমে বাতি জ্বলছে। আমি একটু অবাক হয়েছিলাম, কারণ আমি নিশ্চিত বাইরে বেরোনোর আগে সব বাতি নিভিয়ে দিয়ে গিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার কি জানো? খুলে ঢুকে দেখি সারা বাড়ি অন্ধকার, কোনো ঘরেই বাতি জ্বলছে না। তারপর তুমি কিছু সন্দেহ করনি? পাগল, এতে সন্দেহের কি আছে? হতে পারে দূর থেকে আমি ভুল দেখেছিলাম। হয়তো কোনো স্ট্রিট লাইটের আলোকে আমার ঘরের আলো ভেবে বসেছিলাম। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ব্যাপারটা এতই তুচ্ছ যে এই নিয়ে আর সে রাতে দুজনের কেউই কথা বাড়ালাম না। আমি মারিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকলাম। মস্কোতে কী কী দেখা হয়েছে আর কি কি দেখা যেতে পারে, এই সব ভ্রমণ সংক্রান্ত কথাবার্তা। একসময় মারিয়া বলল, তুমি টলস্টয়ের বাড়ি দেখেছ?
আমি লাফিয়ে উঠলাম, টলস্টয়? আমার তিনি তো ভীষণ প্রিয় লেখক। এখানে আসবার পর থেকেই তার বাড়িতে যেতে চাইছিলাম, কিন্তু সেখানে ট্যাক্সিতে যেতে প্রায় 3 ঘন্টা লেগে যাবে। কিভাবে যাব বুঝতে না পেরে সে আশা পরিত্যাগ করেছিলাম। মারিয়ার কথা শুনে মনের মধ্যে ফের আশার সঞ্চার হলো। বললাম, তুমি কি আমার সঙ্গে যেতে পারবে? মারিয়া একটু দুঃখিত স্বরে বলল, এই উইকেন্ডে আমি একটা কাজে মস্কোর বাইরে যাচ্ছি। পরের উইকেন্ডে তো তুমি থাকছো না। ঠিক আছে, আমি বরং আমার জানা একটা ট্যাক্সি ঠিক করে দিই, ও তোমাকে ঘুরিয়ে আনবে। যে ট্যাক্সিটা চালায় সে কিছু ইংরেজিও বোঝে, ফলে খুব একটা ভাষার সমস্যা হবে না। আমি সানন্দে সে প্রস্তাবটা গ্রহণ করলাম। নির্দিষ্ট দিনে সেই ট্যাক্সি ড্রাইভার আমাকে নিয়ে সকালে যাত্রা করলো। দুপাশে ফাঁকা গাছপালা, দূরে কিছু ঘরবাড়ি। কিন্তু ঘণ্টা তিনেক পর যখন বড় রাস্তা ছেড়ে ট্যাক্সিটা ছোট রাস্তায় নেমে এলো, আমি দুপাশের সৌন্দর্যে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। দুপাশে যত দূর দৃষ্টি যায় শুধু গাছ আর গাছ, আঁকা বাঁকা উঁচু নিচু পথ, কোনো বাড়িঘরের চিহ্ন চোখে পড়ে না, শুধু গাছ আর গাছ। টলস্টয়ের বাড়ির সামনে ট্যাক্সিটা থামতে নেমে এলাম। এখানে কিছু স্থানীয় লোকজন চোখে পড়ছে। বিভিন্ন ধরনের ভিউ কার্ড, কাঠের ছোট বাক্স, পুতুল, কিছু পিঠা জাতীয় খাবার সাজিয়ে দোকানিরা বসে আছে। আমি সেদিকে না গিয়ে সোজা টলস্টয়ের বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। দুপাশে তেমনি গাছ আর গাছ, কোথাও পুকুর, কোথাও বা বিস্তীর্ণ জলাভূমি। বিশাল এলাকা জুড়ে তার জমিদারি। দেখা শেষ করে 2-1 ট্যুরিস্ট উল্টো দিক থেকে হেঁটে ফিরে যাচ্ছে গেটের দিকে। বেশ খানিকটা পথ হেঁটে এসেছি, তাই বাড়িটা দেখতে পাচ্ছিলাম। একপাশে আপেল বাগানে টুকটুকে লাল সব আপেল ধরে আছে, দেখেই ছিঁড়তে ইচ্ছে করছে। অনেক কষ্টে লোভ সংবরণ করলাম। সরু পথ দিয়ে হাঁটছি, দুপাশে হলুদ সবুজ পাতায় ছাওয়া পথ। হঠাৎ সামনে তাকিয়ে খুশিতে চেঁচিয়ে উঠলাম, মারিয়া, তুমি? মারিয়া হেসে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, মস্কোর বাইরে যাবার যে প্রোগ্রামটা ছিল, হঠাৎ করে ওটা ক্যান্সেল হয়ে গেল। ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেব, তাই আমি আগের বাসে চলে এসেছি। জানতাম তুমি এখন আসবে। বাহ, বেশ প্লেজেন্ট সারপ্রাইজ তো। আনন্দে আমি আত্মহারা হয়ে গেলাম। মারিয়া সঙ্গে আছে, ভাষা নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। মারিয়া বেশ খানিকটা হেঁটে আমাকে টলস্টয়ের বাড়ির সামনে নিয়ে গেল। ছোটোখাটো দোতলা বাড়ি, নিচে লবিতে দারোয়ান বসা, সরু সিঁড়ি, সমস্ত বাড়িময় তার ব্যবহৃত জিনিসপত্র সাজিয়ে গুজিয়ে রাখা আছে। দেওয়ালে টলস্টয়, তার স্ত্রী, পুত্র, কন্যা সবার বড় বড় অয়েল পেন্টিং। তার ব্যবহৃত খাট, চেয়ার, বাসনপত্র, কাপড় চোপড় সবই অক্ষত অবস্থায় আছে। আর আছে বই, অজস্র বই। দুপাশের দেওয়ালে শুধু বইয়ের স্তূপ। মারিয়া আমাকে সব ঘুরিয়ে দেখাতে দেখাতে বলল, তুমি জানো তার আর একটা বিশাল লাইব্রেরি ছিল, যেটা আগুনে পুড়ে গিয়েছে। আরও বই ছিল? হ্যাঁ, হাজার হাজার বই। আর কত ভাষার সেসব বই। উনি প্রায় 14টা ভাষা জানতেন। শেষ বয়সে জাপানি ভাষা শেখার চেষ্টাও করেছিলেন। আমি তার ঘরবাড়ি দেখে অবাক হলাম। আশা করেছিলাম এত বড় জমিদারের বাড়িঘর প্রাচুর্যে ভরপুর থাকবে, কিন্তু এখন উপলব্ধি করতে পারলাম জ্ঞানের জগতে উনি এত ঊর্ধ্বলোকে চলে গিয়েছিলেন যে এসব পার্থিব জাঁকজমক তার কাছে তুচ্ছ মনে হয়েছিল। তার সমাধির সামনে দাঁড়িয়ে আমার ধারণাটা আরও দৃঢ় হলো। চারিদিকে অজস্র গাছ, সেখানে চিরনিদ্রায় শায়িত টলস্টয়। একেবারে মাটির কবর, ছোট একটা ঢিবির মতো ঘাসে আবৃত। কেউ একজন সেখানে ফুল ছড়িয়ে দিয়েছে। একেবারে নিঝুম নিস্তব্ধ পরিবেশ। আমি মারিয়ার দিকে ফিরে বললাম, এই রকম একটা জায়গায় আমি চিরনিদ্রায় ঘুমিয়ে যেতে চাই। মারিয়ার চোখে বিচিত্র দৃষ্টি। সে বলল, আমি কিন্তু কখনো পৃথিবী থেকে বিদায় নেবার কথা ভাবতে পারি না। কিন্তু বিদায় তো একদিন নিতেই হবে। হ্যাঁ, যখন বেঁচে আছি তখন বেঁচে থাকাটা এতটা মূল্যবান মনে হয় না, কিন্তু মরার পর? হঠাৎ থেমে গেল মারিয়া। আমি হেসে বললাম, মরার পর কী হবে সে তো আমরা এখনও জানি না। মারিয়া আর এ প্রসঙ্গে কথা বলতে চাইল না। বিকেলে মস্কো ফেরার সময় মারিয়া বলল, তুমি বরং চলে যাও, কাছে আমার এক বান্ধবীর বাড়ি আছে। আজ রাতটা ওখানে গল্পগুজব করে কাল আমি বাড়ি ফিরব। আমি হাত নাড়িয়ে ওকে ধন্যবাদ দিয়ে বিদায় জানালাম। ফেরার পথে রাত হয়ে গেল। অন্ধকারে ট্যাক্সির মধ্যে বসে ঢুলতে ঢুলতে হোটেলে ফিরলাম। হোটেলের লবিতে ঢুকেই একটা বড়সড় ধাক্কা খেলাম। চেয়ারে বসে মারিয়া সেখানে আমার জন্য অপেক্ষা করছে।
সবিস্ময়ে বললাম, তুমি কিভাবে আমার আগে চলে এলে? মারিয়া অবাক চোখে আমার পানে তাকালো। আমি তো আজ বিকালের ট্রেনেই চলে এসেছি, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম জিজ্ঞেস করে যাই কেমন দেখলে তুমি টলস্টয়ের বাড়ি। আমি হতভম্ব হয়ে মারিয়ার দিকে তাকিয়ে রইলাম। এসব কি বলছে মারিয়া? ওখানে ও নিজে আমাকে সব ঘুরিয়ে দেখালো। আর সবচাইতে বড় ব্যাপার, ও কিভাবে বিকেলের ট্রেনে আসে? ও তো বিকেল পর্যন্ত আমার সঙ্গেই ছিল। বললাম, মারিয়া, তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি টলস্টয়ের বাড়িতে আমার সঙ্গে ছিলে? মারিয়া বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কিভাবে টলস্টয়ের বাড়িতে থাকব? আমি তো গত পরশু সেন্ট পিটার্সবুর্গে বোনের বাড়িতে গিয়েছিলাম। আজ সকালবেলা রওনা হয়ে কিছুক্ষণ আগে মাত্র এখানে পৌঁছেছি। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থেকো। তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। তোমরা সবাই খুব ভালো থেকো। অফুরন্ত স্নেহ ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।